অধ্যাপক আলী আনোয়ার আর আমাদের মাঝে নেই। জানি বিগত সোমবার, গত সপ্তাহে সোমবার সকালবেলা থেকে সকাল 10টা থেকে উনি আমাদের ছেড়ে 10টা 10 সকাল 10টা 10 আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার কর্মময় জীবনের প্রতি আজকের এই ছোট্ট 15 নম্বর অনুষ্ঠানে আলোকপাত করার চেষ্টা করব। একই সঙ্গে আমাদের শ্রদ্ধা নিবেদন। আজকের এই অনুষ্ঠানে আমরা সভাপতি হিসাবে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ওয়াহেদ চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য আবেদন করছি। 5 ফুট 10 ইঞ্চি এরকমই হবে, তাহলে আমার উচ্চতা 1 মিলিমিটারের বেশি হওয়ার কথা নয়। উনি এত বড় মাপের মানুষ ছিলেন, এটা তো বাইরের মাপের কথা বলছি, কিন্তু ভিতরের যে তার উচ্চতা সেটা পরিমাপ করার যোগ্য না আমার কাছে। আমি একটা ছোট্ট লেখা লিখেছিলাম, উনি চলে যাওয়ার পরে আসলে এত বেশি ভেতরে ভেতরে ছটফট করছিলাম, কি করা যায়, নিজের ভেতরটা যদি একটু খালি করা যায়। লেখাটা লেখার পর আমি কোনোভাবেই কোনো নাম দিতে পারছিলাম, অনেক চিন্তা করে কাটাকুটি করে শেষ পর্যন্ত কি নাম ঠিক করলাম। শোভন, ধীমান, আধুনিক। একটি মানুষের ভেতরে কতগুলো গুণ থাকতে পারে, অনেকে লিখছেন, অনেকে বলেছেন, অনেকে জানেন। সবকিছুর সমাহার মারিয়াম আস্তাদের ভেতরে ছিল। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এত কিছু জানার পরও, এত বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও এই মানুষটি নিজের মুখে কোনোদিনও নিজের সম্পর্কে কিচ্ছু বলতেন না। গর্ব করা তো দূরে থাক, এটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্লভ, বিরল একটা প্রতিভা, স্যারের বিরল গুণ। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস এটা যে নিজেকে কখনোই প্রকাশ করতে চাইতেন না। কিন্তু ওই যে হাসান আইজুল হক স্যারের একটা লেখা আছে, যে গ্রন্থ আছে অপ্রকাশের ভার, আমি কখনো দেখিনি যে অপ্রকাশের ভারেও তিনি কখনো নুব্জ কিংবা ছটফট করছেন। তার সম্পর্কে বলাটা আসলে খুবই কষ্টকর। এত কাছ থেকে দেখেছি, ছাত্র জীবনে আমার কোনো বন্ধু ছিল না। আমার ক্লাসের বন্ধুরা, আমার সমবয়সী বন্ধুরা যারা ছিল সতীর্থ, তাদের সাথে মেশার চেয়ে আমি এই সাবদের সাথে বেশি মিশেছি। ওনারা আমাকে সেই প্রশ্রয়টা দিয়েছে ক্লাসে এবং ক্লাসের বাইরে। ক্লাসে থাকতাম দুপুরের আগে পর্যন্ত, ক্লাসের বাইরে সাবদের সাথে থাকতাম। সেই জন্য দেখেছি যে যেটা লিখছেন, যেটা করছেন, তার বাইরেও তাদের যে ব্যক্তি জীবন, সেই জীবনের মধ্যে তাদের সেই বলা এবং লেখা প্রতিফলন স্পষ্ট, কোনো রকম কোনো বার্তাই নাই। একই রকম মানুষ, ভিতরে এবং বাইরে, আড়ালে এবং প্রকাশ্যে একই রকম মানুষ। আমরা যখনই আমাদের অনুষ্ঠান আদিকে আমরা প্রয়োজন মনে করে ওনাকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছি, কিন্তু ওনার অসুবিধা ছিল, অসুস্থতার কারণে আমরা নিয়ে আসতে পারতাম না। অনেক সময় হাসান ভাই, কোনো সময় খুশি ভাই তারা নিয়ে আসতেন, ফলে অনেক সময় আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও ওনাকে নিয়ে আসতে পারিনি। আমাদের এখানে উনি আসতেন এবং আসার পরে আমার মনে হতো যে উনি আমাদের এখানে আসতে খুব স্বস্তি বোধ করতেন, খুব ভালো ফিল করতেন এবং আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেন। তো কৌশিক ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি যেটা ওনাকে দেখেছি, যেটা মনে হয়েছে উনি অত্যন্ত প্রচারবিমুখ এবং নিজেকে প্রচার থেকে একটুকু প্রচারের পক্ষে ওনার আগ্রহ ছিল, এটা আমার মনে হয়নি। উনি এত ভদ্র নম্রলোক ছিলেন। আমার মনে হয় আসলে জ্ঞানের পরিধি অতি বিস্তৃত এবং গভীর ছিল বলেই হয়তো তিনি ওই তার মধ্যে ছিল। আমি বুঝেছি পক্ষ থেকে আমার আবারও শ্রদ্ধা
এক গভীর শূন্যতার সৃষ্টি হয়, বুঝিয়ে বলা খুব কঠিন কঠিন ঠিক হয়েছে। আমার ভাই চলে যাওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে একটা লেখা লিখেছিলাম। লেখাটি অংশ বিশেষ পর শোনাচ্ছে, তাতে কথাগুলি গোছানো হবে। তার যাবার সময় হয়েছে, তিনি বিলক্ষণ বুঝতে পেরেছেন। মনে মনে পূর্ণ প্রস্তুতিও ছিল, বিদেশে নয় দেশের মাটিতে মৃত্যু হোক, এই ছিল তার শেষ ইচ্ছা। সেই দেশে ফিরলেন বটে, মৃত্যু ৩-৪ দিন আগে তাকে সচেতন অবস্থায় বাংলা দেখিলেন, দেখে চিনতে পারলেন, কাছে দেখে কিছু বলতেও চাইলেন। স্ত্রীকে চোখের ইশারায় বললেন, একে চাকরি দিয়েছ তো? অতিথি কাউকে দেখলে যে আলী আনোয়ার কিছু একটা খাওয়ার কথা বলবেন, সে কথা ভাবি জানতেন। ফলে বিস্কুট, খোরমা ও বাদামের ব্যবস্থা ছিল। তাকে দেখাবার জন্য কিছু একটা খেতেও হলো আমাদের। হাত করে ফেরার সময় হাত তুললেন, বিদায় জানাতে। মুখে বুঝিবা ক্লান্ত স্মিত হাসি। পারফেক্ট জেন্টলম্যান বলতে যা বোঝায়, আমার ভাই তাই ছিল। মৃদুভাষী, নিজের বলার চাইতে অন্যের কথা শুনতে ভালোবাসতেন। আজীবন অধ্যাপনা করেছেন সাহিত্যে। 1962 থেকে 2003 সাল পর্যন্ত একটানা 41 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের বিশেষ করে নাটক নিয়ে তার জ্ঞান ছিল প্রশ্নাতীত। ইবসেনের জীবনীয় সাহিত্য নিয়ে তার সুবিচার গ্রন্থ ইবসেন তার প্রমাণ, এই বইয়ের জন্য 2006 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। অথচ এই মানুষের সারা জীবন সাধনা ছিল রবীন্দ্রনাথ। সাধক মনীষী রবীন্দ্রনাথ নয়, মানুষ ও প্রেমিক রবীন্দ্রনাথ। তাকে বোঝার ও জানার এক দুর্মশ সাধনায় তিনি মেতেছিলেন। হাসপাতালে মৃত্যুটা যখন তিনি লড়ছেন, তখনও রবীন্দ্রনাথকে পাশে রেখেছিলেন। বই পড়তে ভালোবাসতেন, অথচ বুকের উপরে বই থাকার শক্তি নেই। কিন্তু মাথার কাছে গীতবিতানটি চাই চাই। কখনো সে বইয়ের পাতা উল্টে দেখেছেন, কোনো গানের কলি মনে হলে তার সুর ভেঙেছে। 60-এর দশকে বাংলাদেশে যে মুক্ত বুদ্ধির চর্চা প্রসার ঘটে, তার একটা বড় অংশ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। আলী আনোয়ার সেই আন্দোলনের একজন প্রধান ব্যক্তি। আমাদের যারা অন্যান্য যারা একটা কমন যারা এখানে সমবর্তী একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে দিয়ে বাংলাদেশের এই ধরনের কাজে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমরা সমর্থন ব্যক্ত করি। তাদের ব্যর্থতা দেখলে ব্যথিত হই, তাদের অবস্থান দেখলে মর্মাহত হই। কিন্তু আলী আনোয়াররা বিকন লাইটের একের পর একের আমাদের এই যেমন বেশ কিছু নাম করেন, সংরক্ষণ সাহা, তারপর আলী রিয়াজের লেখাটি পড়া, ভেবেছিলাম কিছু মুখা থেকে তুলে এনে কিছু পড়া, সেই সুযোগ আমাদের নেই। যে কথাটি বলতেই হবে, একজন অনুজ প্রবীণ হিসাবে, ওনার যে অভিজ্ঞতা সেখানে, আমার মনে হয় আমি সবাইকে অনুরোধ করবো আপনারা লেখাটি পড়বে। বাংলাতে রিপ্রিন্ট হয়েছে, বাংলাতে রিপ্রিন্ট হয়েছে। আচ্ছা, তাহলে বাঙালিতে আপনারা দেখবেন। এটি আমি বলবো অত্যন্ত সুন্দর একটি সারগর্ভ স্মৃতিচারণ। এবারে আসবেন শ্রদ্ধেয় কবির আমার তাদের সাথে আত্মীয়তা করতে পারি। যাই হোক, আমি প্রথম ওনার নাম শুনি মস্কোতে। তখন বাংলাদেশের কিছু ড্রিম লোক স্বাধীনতার পরে মস্কোতে থাকে। আব্দুল্লাহ সরকার, হাসান রহমান, মিজান শর্মা,
অনেক আমি প্রতিদিন মস ফিল্ম স্টুডিও থেকে আমার ড্রাইভারকে বলতাম আমাকে ওই পাড়ায় দিয়ে আসো, এবং ও এক পর্যায়ে আমাকে ডেইলি দিয়ে আসতো। দ্বিজেনদা এমনি আমার প্রতিবেশী, দেবীদের স্বামী সে। তো আমি একটা গল্প বলি এক পর্যায়ে, আন্তরিকতার এক পর্যায়ে যায় দ্বিজেনদা আমাকে বলে, কবি তুমি দেশে গিয়ে আলী আনোয়ারের সাথে যোগাযোগ করো। কারণ আমার সেই স্টোরির মূল কাহিনী ছিল অসাম্প্রদায়িক। তো এই আমি প্রথম শুনি। তারপরে এই ইংরেজি ছাত্র পেলেই আমার, কিংবা যে যে বিষয়ে স্পেশালাইজ বা জানে, পড়েছে, গবেষণা করেছে, তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন করা এখনো আমার একটা অভ্যাস। ফিলাডেলফিয়ায় আমার দুইজন অনুযোগ প্রতিম বন্ধু আছে ইংরেজি সাহিত্যের ছাত্র, একজন বান্ধবী আর একজন বন্ধু। ওদেরকে আমি শেক্সপিয়ারের ব্যাপারে বলতে বললেই এক পর্যন্ত ভাই এইসব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। তার একটা আপনাকে বলি, আমি বলেছি যে এলিজাবেথ তো মারা গেছে 1603 সালে, কিন্তু 1609 পর্যন্ত তাকে টানা হয় কেন? এটা কি শেক্সপিয়ারের জন্য? কারণ শেক্সপিয়ারের মূল তিনটি, ওথেলো, হ্যামলেট এবং ম্যাকবেথ, এই তিনটা লেখা হয় এলিজাবেথের মৃত্যুর পরে। আমরা বলতে পারবো না। আপনাকে যেতে হবে নিউ ইয়র্কে আছে আলী আনোয়ার, তার পাণ্ডিত্য রাখেন এসব ব্যাপারে। আমরা তো ডাইরেক্ট ছাত্র না, কিন্তু তার রাখেন বেশি, তার একেবারে পাণ্ডিত্য রাখেন। আমি এসেই চিন্তা করলাম যে কিভাবে তাকে পাওয়া যায়, নাম্বার পেয়েছি। এর মধ্যে মেঘনা ব্যক্তি জল প্রদীপ কুমার, উনি মাঝে মধ্যে সভা করেন, স্বাধীনতার উপর একটা সভা, উনিও বক্তা, আমিও বক্তা। ও মাই গড, আমার বক্তৃতার পরে উনি আমার কাছে আসলো, আমি তো অবাক, মানুষ এত এত পাণ্ডিত্য নিয়ে, এত উদারতা নিয়ে এত মহৎ হয় কি করে? সম্পর্ক এবং বন্ধুত্ব সেই দিক থেকে আমরা অনেক বেশি, তবে সে ছিল শহরের মানুষের, শহরে পড়াশোনা করছে, শহরে পড়তেছে, আর আমি মানুষ। প্রথম তার সঙ্গে আমার যে আলাপ আলোচনা এবং গভীরতা বা তখন কলকাতা শহরে বোমা বর্ষণ, জাপানের অবস্থা, তখন কিছুদিনের জন্য আনোয়ার দেশে চলে আসলো, কিছু 4-5 মাস এবং সেগুলো প্রথম তার সঙ্গে তেমন হৃদ্যতা গড়ে ওঠেনি, কিন্তু যেটুকু আমার দুটো স্মৃতির কথা দিয়ে আমি বলবো, সময় কম। সেটি হচ্ছে ওনারা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাজগুলো করছিলেন, আমরা ওগুলোর বহুল প্রচারটা হতো সংবাদে। সে সময় আমি সংবাদে ছিলাম, ফলে আমি ওনাদের সেই নিউজগুলো পড়তে পড়তে আলী আনোয়ার, হাসান আজিজুল হক অবশ্য তখন অনেক লিখতেন, তখন তাদের সম্পর্কে, তারা যে আমাদের প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং সমাজতন্ত্রের বা বৈষম্যহীন সমাজের পক্ষের মানুষ, সেগুলো আমাদের ধ্যান ধারণায় একেবারেই চিহ্নিত হয়েছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয়ের সুযোগ ঘটেনি। আমি একটি কথা বলবো, একবার আমি দিনাজপুরে যাচ্ছি ছাত্র ইউনিয়নের সম্মেলনে, প্রধান অতিথি রণেশ দাশগুপ্ত। আমি রণেশ দাশগুপ্তের নামটি প্রতি জায়গায় বলি, এবং সন্তোষ গুপ্ত এবং সত্যেন সেন, আমি যাদের একেবারে পূর্ণ সান্নিধ্যে বড় হওয়া, আমি এই মানুষগুলোকে এই আলী আনোয়ার স্যারের সঙ্গে একই রকম ভাবে দেখি, যারা মনে প্রাণে অসাম্প্রদায়িক, মনে প্রাণে একেবারে প্রজ্ঞায় জ্ঞানে এতখানি বড় হয়ে তারা সেই ভারে নির্জ হয়ে যান না, অপ্রকাশের ভারেও। কৌশিকের লেখাটা আমি পড়েছি, আমি আলী রিয়াজের লেখাটাও পড়েছি। তো পরে সংবাদে আলী রিয়াজ এক সময় জয়েন করলো, যার জন্য আলী রিয়াজের কাছ থেকেও আমি যখন কাজ ছিলাম তখন সে আমাদের টেবিলে সাব এডিটর হিসেবে জয়েন করে কাজ করেছে কিছুদিন। তার ভাইয়ের অনেক অনেক গল্প শোনার
সুযোগ হয়েছে, মানবিক গুণ সম্পন্ন এই মানুষটির অনেক কথা শুনেছি। তো যে কথাটি আমি বলছিলাম যে দিনাজপুর যাচ্ছিলাম, রণেশ দাশগুপ্তের কাজই ছিল আমাদেরকে বই পড়ানো, বিশেষ করে আমাকে, তখন আমার যে বয়স, উনি আমাকে লুই আরবু থেকে শুরু করে রোমিও জুলিয়েটের অন্য ব্যাখ্যা দেওয়া শুরু থেকে বিয়েট্রিস ওয়েবের সেই নিউ সিভিলাইজেশন, সোভিয়েত বিপ্লবের পরে সেই লেখা থেকে শুরু করে উনি সব পড়াতেন, শুধু পড়াতেন না, উনি এবং সেইভাবে উনি জিজ্ঞেস করে বুঝিয়ে দিতেন। এই নিরহংকার এমন মানুষগুলোর এখন আমি আসলে দেখি না, বা আমি নিউ ইয়র্কে এসে আমি এরকম লোক খুব কমই দেখেছি। তো যেটা বলছিলাম, তো যাচ্ছিলাম যখন আমরা দিনাজপুরে, রণেশ দাশগুপ্ত প্রধান অতিথি ছাত্র ইউনিয়নে 3 দিন ব্যাপী সম্মেলনে, এবং বুয়েটের কাশেম ভাই, বুয়েটের তখন ছাত্র সংসদের প্রেসিডেন্ট উনি, এবং আমি ইডেন কলেজের জেনারেল সেক্রেটারি সংসদ, আর আমরা দুজন বিশেষ অতিথি হয়ে গিয়েছিলাম। তো সেখানে যেতে যেতে রাস্তায় রণেশ তো আমাদেরকে রেহাই দিচ্ছেন না, উনি বই আমাদেরকে পড়তে দিলেন, এই আলিয়া নরসারের ওই লেখাটি, সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে লেখাটি, এবং সেই লেখাটি পড়ে ওই দিন আমার অসম্ভবভাবে একটি অনুভূতি জাগলো ওনার ব্যাপারে। তেমন হৃদ্যতা গড়ে ওঠেনি, কিন্তু যে একটু আমার দুটো স্মৃতির কথা দিয়ে আমি বলবো, সময় কম। সেটি হচ্ছে, ওনারা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাজগুলো করছিলেন, আমরা ওগুলোর বহুল প্রচারটা হতো সংবাদে, সে সময় আমি সংবাদে ছিলাম, ফলে আমি ওনাদের সেই নিউজগুলো পড়তে পড়তে, আলী আনোয়ার, হাসান আজিজুল হক অবশ্য তখন অনেক লিখতেন, তখন তাদের সম্পর্কে, তারা যে আমাদের প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং সমাজতন্ত্রের বা বৈষম্যহীন সমাজের পক্ষের মানুষ, সেগুলো আমাদের ধ্যান ধারণায় একেবারেই চিহ্নিত হয়েছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয়ের সুযোগ ঘটেনি। আমি একটি কথা বলবো, একবার আমি দিনাজপুরে যাচ্ছি ছাত্র ইউনিয়নের সম্মেলনে, প্রধান অতিথি রণেশ দাশগুপ্ত, আমি রণেশ দাশগুপ্তের নামটি প্রতি জায়গায় বলি, এবং সন্তোষ গুপ্ত এবং সত্যেন সেন, আমি যাদের একেবারে পূর্ণ সান্নিধ্যে বড় হওয়া, আমি এই মানুষগুলোকে এই আলী আনোয়ার স্যারের সঙ্গে একই রকম ভাবে দেখি, যারা মনে প্রাণে অসাম্প্রদায়িক, মনে প্রাণে একেবারে প্রজ্ঞায় জ্ঞানে এতখানি বড় হয়ে তারা সেই ভারে নির্জ হয়ে যান না, অপ্রকাশের ভারেও। কৌশিকের লেখাটা আমি পড়েছি, আমি আলী রিয়াজের লেখাটাও পড়েছি। তো পরে সংবাদে আলী রিয়াজ এক সময় জয়েন করলো, যার জন্য আলী রিয়াজের কাছ থেকেও আমি যখন কাজ ছিলাম, তখন সে আমাদের টেবিলে সাব এডিটর হিসেবে জয়েন করে কাজ করেছে কিছুদিন। তার ভাইয়ের অনেক অনেক গল্প শোনার সুযোগ হয়েছে, মানবিক গুণ সম্পন্ন এই মানুষটির অনেক কথা শুনেছি। তো যে কথাটি আমি বলছিলাম যে দিনাজপুর যাচ্ছিলাম, রণেশ দাশগুপ্তের কাজই ছিল আমাদেরকে বই পড়ানো, বিশেষ করে আমাকে, তখন আমার যে বয়স, উনি আমাকে লুই আরবু থেকে শুরু করে রোমিও জুলিয়েটের অন্য ব্যাখ্যা দেওয়া শুরু থেকে বিয়েট্রিস ওয়েবের সেই নিউ সিভিলাইজেশন, সোভিয়েত বিপ্লবের পরে সেই লেখা থেকে শুরু করে উনি সব পড়াতেন, শুধু পড়াতেন না, উনি এবং সেইভাবে উনি জিজ্ঞেস করে বুঝিয়ে দিতেন। এই নিরহংকার এমন মানুষগুলোর এখন আমি আসলে দেখি না, বা আমি নিউ ইয়র্কে এসে আমি এরকম লোক খুব কমই দেখেছি। তো যেটা বলছিলাম, তো যাচ্ছিলাম যখন আমরা দিনাজপুরে, রণেশ দাশগুপ্ত প্রধান অতিথি ছাত্র ইউনিয়নে 3 দিন ব্যাপী সম্মেলনে, এবং বুয়েটের কাশেম ভাই, বুয়েটের তখন ছাত্র সংসদের প্রেসিডেন্ট উনি, এবং আমি ইডেন কলেজের জেনারেল সেক্রেটারি সংসদ, আর আমরা দুজন বিশেষ অতিথি হয়ে গিয়েছিলাম। তো সেখানে যেতে যেতে রাস্তায় রণেশ তো আমাদেরকে রেহাই দিচ্ছেন না, উনি বই আমাদেরকে পড়তে দিলেন, এই আলিয়া নরসারের ওই লেখাটি, সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে লেখাটি, এবং সেই লেখাটি পড়ে ওই দিন আমার অসম্ভবভাবে একটি অনুভূতি জাগলো ওনার ব্যাপারে। প্রিয় আনু মামা, আর আমি ওনার ভাগ্নে। তো কাজে আমি যে কথাটি বলবো সেটাকে ঠিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কথা বলবো না, সেই নিয়ে গুণীজন অনেকে বলেছেন এবং অনেক কিছুই জানে, কিন্তু আমরা যে কি হারিয়েছি সেটা আমরা বুঝতে পারছি, এবং আপনারা এই যে আজকে এখানে এসেছেন, এটাই প্রমাণ করে যে ওনার ছায়া, ওনার প্রভাব আপনাদের মধ্যে কিভাবে পড়েছে এবং পড়বে। এমন একটি গুণী মানুষ আমরা হারিয়েছি, আমাদের পরিবার থেকে শুধু নয়, সমস্ত, আমি বলবো সমস্ত বাংলাদেশে। উনি আজকে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতেন, তাহলে ওনার নাম ডাক অনেক হতো। শুধু আমি এটাই ভাবি যে উনি এতটা ওনার বিস্তৃতি, কারণ ওনার অনেক কথা আমি শুনেছি, ওনার ছাত্রের সঙ্গে আমার আলো পরিচয় হয়েছে, এবং আমি এই ওনাদের মাধ্যমে ওনাকে আবার চিনেছি, যেমন ছাত্ররা ওনাকে কিভাবে দেখেছেন, আর আমরা দেখেছি পরিবার থেকে। আমি পরিবার সূত্রেই বলবো
যে উনি ছিলেন আমাদের প্রিয় আনু মামা, এবং অতি ছোট বয়স থেকে ওনাকে আমি জানি আনু মামা হিসাবে। ওনার আসল নাম ঠিক সেটাই আমি জানতাম না, ওনার নাম যে আলী আনোয়ার সেটা জানতে আমার অনেক বয়স লেগেছে। কাজে এতটা ঘনিষ্ঠ আমরা ছিলাম ওনার সাথে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি যখন 2002 একটা ছোট ঘটনা না বললেই হয় না, অনেকে বলেছেন যে উনি শুধু শিল্প সাহিত্য সংস্কৃতি, এটা আপনারা অনেকেই শুনেছেন এবং শুনবেন, কিন্তু ওনার আরো যে কতগুলো দিক আছে যে কথাটা হয়তো আপনারা জানেন না, যে সেটা হচ্ছে যে উনি বিজ্ঞান নিয়ে, কারণ আমি নিজে বিজ্ঞান নিয়ে একজন অধ্যাপক, তো বিজ্ঞান নিয়ে ওনার যে কি ইন্টারেস্ট ছিল সেই সময় একটুখানি বলি, যে মাঝে মাঝে আমাকে দেশে যেতে হয় গ্রামে গঞ্জে কাজ করার জন্য, আমার নিজের পরিস্থিতি বলতো না। তো একবার রাজশাহীতে আমি গিয়েছি, একটা সাইটোজেনেটিক্স ডিপার্টমেন্টে আমাকে ইনভাইট করে নিয়ে গিয়েছেন একটা সেমিনার দেওয়ার জন্য। আমার কাজ ছিল চারঘাট, ভাগা এবং মায়াপুরে কিছু কাজ করা আর্থিক রোগীদেরকে নিয়ে। উনি আমার মামা, তো আমি যাওয়ার আগের থেকে উনি জানেন যে আমি আসছি। উনি আমার সঙ্গে সেই যে উনি আমার সঙ্গে পায়ে হাঁটা শুরু করলেন, 4 ঘন্টা আমরা হেঁটেছি চারঘাট, বাঁকা, মিয়াপুরে। উনি জীবনে কোথায় এতটা লম্বা হাঁটেননি আমার সঙ্গে, এবং এই 4 ঘন্টা আমরা 120টি আর্সেনিক রোগী শনাক্ত করি। এর প্রতিদিন ক্ষেত্রে উনি আমার সঙ্গে ছিলেন। আমি কারো হাত দেখছি, কারো পা দেখছি, উনি আমার সঙ্গে সেই কাজ করেন, এবং উনি এই কাজের আগে এবং পরে সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করেন।